আসসালামু আলাইকুম। শুরু করছি গণস্বাস্থ্য হোমিও নিবেদিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য সমাচার। আমাদেরকে এটিএন বাংলার দর্শক যারা দেশ ও বিদেশ থেকে যুক্ত হয়ে দেখছেন এই মুহূর্তে তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অহনা তাসনিম খান আপনাদের সাথে আছি। মহান আল্লাহ তাআলার দেয়া সবচেয়ে শ্রেষ্ঠ নেয়ামত এবং সবচেয়ে বড় উপহার হলো সুস্থতা। জীবন অসুস্থতা না আসলে আমরা কখনোই বুঝতে পারি না সুস্থতা আসলে কত বড় উপহার। এবং আমাদের জীবনে এমনই একটি মরণ ব্যাধি এসে আক্রমণ করেছে যেই শব্দটা আমাদের প্রত্যেকের জন্য একটি আতঙ্ক। সেই শব্দটির নাম হলো ক্যান্সার। তবে মহান আল্লাহ তাআলার অশেষ কুদরত যে তিনি আমাদেরকে যেমন করে অসুস্থতা দিয়েছেন তেমনি অসুস্থতা নিরাময় করবার পথও দেখিয়ে দিয়েছেন। সেই নিরাময় এবং সেই অসুস্থতা ঘিরে যত রকম তথ্য আমাদের প্রয়োজন সেই তথ্যগুলো নিয়েই আজ আমরা আড্ডা দিতে চাই, কথা বলতে চাই, আলোচনা করতে চাই। এবং আমাদের সাথে আজ দুজন অতিথি যুক্ত হয়েছেন যাদের সাথে আমরা কথা বলে জানতে পারবো এই বিষয় সম্পর্কে। শুরুতেই আমাদের সাথে যিনি আছেন তিনি হলেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার এস.এম. সরওয়ার। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে আরেকজন যিনি আছেন তিনি হলেন দেশের একটি সুপ্রতিষ্ঠিত চিকিৎসা কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক জনাব মিঠুন চৌধুরী। শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাকে। দর্শক, একটি পরিসংখ্যানে চলে যেতে চাই বিশেষ আলোচনায় যাবার আগে। মরণ ব্যাধি নামে ক্যান্সারে আমার হাতে একটি পরিসংখ্যান আছে যেখান থেকে আপনি কিছু তথ্য পাবেন। যেমন আক্রান্ত সংখ্যা 2010-এর ছিল 1.33 কোটি, যেটা 2020-এ বেড়ে হয়েছে 1.93 কোটি। 2026-এ এসে আক্রান্ত সংখ্যা হয়েছে 2.1 কোটি। এরপরে যদি মৃত্যুর সংখ্যা আমি দেখি সেখানে 2010-এ যথাক্রমে 76 লাখ, তারপর 99.6 লাখ, তারপর 98 লক্ষ। কিন্তু সুস্থতার সংখ্যাও সেখানে কিন্তু এমনই একটি সংখ্যা দেখায় যেখানে আশা দেখা যায়, অর্থাৎ 2010-এ 64 ভাগ এবং 2020-এ 68 ভাগ এবং 70 ভাগ সুস্থ হয়েছেন 2026 সালে। তার মানে এভাবে আমাদের মরণ ব্যাধিটাই বেড়ে যাচ্ছে তেমনি সুস্থতাও আল্লাহ তাআলা দিয়েছেন এবং সেক্ষেত্রে সুস্থতা দিন দিন যেন বাড়ছে, অর্থাৎ চিকিৎসা করে এই রোগ নিরাময়ের দিকটা উন্মুক্ত হয়েছে। আমরা এই পর্যায়ে যদি ডক্টর এস.এম. সরওয়ারের কাছে আসি, জানতে চাই যে আল্লাহর রহমতে চিকিৎসা সাফল্যের ক্যান্সার জয় করে দীর্ঘদিন সুস্থ অবস্থায় বেঁচে থাকা রোগীর সংখ্যা আপনি নিশ্চয়ই অনেক দেখেছেন। তো আমি জানতে চাই একটু শুরু থেকে আসি যে মানবদেহের এই জটিল ব্যাধির সাথে ক্যান্সার শব্দটির ঐতিহাসিক এবং চিকিৎসা শাস্ত্রীয় সংযোগ কখন থেকে শুরু হয়ে যায়? অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন, ধন্যবাদ আপনাকে। যে এটা স্পেসিফিক কোনো ব্যক্তির দ্বারা উল্লেখযোগ্য নয়। 500 খ্রিস্টাব্দে অথবা 400 খ্রিস্টাব্দে প্রথম অবস্থায় এই নামকরণ হয় টিউমারের মধ্যে যে কাঁকড়ার মতো একটি চিহ্ন দেখা যায়, সেইখান থেকে সেটা গ্রিস ভাষার নামকরণ হয় ক্যান্সারের নামে। পরবর্তীতে এটা নিয়ে অনেকেই গবেষণা করেছেন। মূলত 400 খ্রিস্টাব্দে অথবা 500 খ্রিস্টাব্দে সেই ক্যান্সারের নামকরণ হয়ে থাকে। জি, এবং এই জীবনযাত্রায় দেখা যায় চিকিৎসা বিজ্ঞানে এই রোগটি মানব সমাজের জন্য অন্যতম মরণ ব্যাধিতে পরিণত হয়েছে, কিন্তু এই পরিণত হবার পেছনের কারণটা যদি একটু বলতেন। মূলত আসলে যে বিষয়টা হলো ক্যান্সারকে মরণ ব্যাধি এই জন্যই বলা হয় যে ক্যান্সারটা যখন বাসা বাঁধে, কোষগুলো আপনি জানেন যে স্বাভাবিকভাবে আমাদের একটা কোষ মৃত্যুবরণের পর আবার নতুন একটা কোষ জন্মগ্রহণ করে। কিন্তু যখন কোনো বডির মধ্যে অস্বাভাবিক কোনো খাবার বডিতে পেয়ে কোষটি আর মারা না যায়, কোষটি অস্বাভাবিক খাবার ভক্ষণ করে কোষটি বৃদ্ধি হতে থাকে এবং তার বংশধর বিস্তার করতে থাকে। সেই কোষটাকে যেহেতু এটা স্বাভাবিক মৃত্যু হয়, স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করে, সেখানে সেই কোষটাকে মৃত্যু করার জন্য কোনো ধরনের ব্যবস্থা হয় না। আর পাশাপাশি যখন শরীরে সে বাসা বাঁধে তখন বডিও মানে বলতে পারে না যে সেখানে বাসা বেঁধেছে। একসময় এটা এই কোষটা মাংসপিণ্ডতে রূপান্তরিত হয়, একসময় সেটা টিউমারে রূপান্তরিত হয় এবং তারপরে সে টিউমারের থেকে খাবার ভক্ষণ করে তার বংশ বিস্তার শুরু করে। তখন আর চিকিৎসকরা চিকিৎসা দিয়ে তাকে বাঁচানো সম্ভব হয় না। সেই জন্য ক্যান্সারকে একটি মরণ ব্যাধি বলা হয়। বেশ দুঃখজনক হলেও কঠিন, তবে এর নিরাময় নিয়েও অনেক দিন ধরে আপনারা কাজ করছেন, সেই বিষয়ে আসবো। তার আগে যদি জনাব মিঠুন চৌধুরীর কাছে যাই এবং তার কাছে এসে বলতে চাই যে আপনি একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আছেন এবং আজ আমরা ব্যাপক পরিসরে ক্যান্সারের মতো একটি মরণ ব্যাধি নিয়ে কথা বলছি।
যখন শব্দটি ক্যান্সার তখন মানুষের ভেতর আতঙ্কটা খুবই স্বাভাবিক, এবং আপনার কি মনে হয় যে এই আতঙ্ক থেকে বেরিয়ে আসার সময় কি এসেছে? এখনো কি আল্লাহর দানে আমরা আসলে ক্যান্সার নিয়ন্ত্রণে আনতে পারছি, নাকি ক্যান্সার আসলেই একটি ভয়াবহ রূপ ধারণ করছে দিনে দিনে? হ্যাঁ, আপনার প্রশ্নের মধ্যেই সেই উত্তরটি রয়েছে। জি ক্যান্সার একটি আতঙ্কের নাম। ক্যান্সার হলে পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা আছেন সবাই আতঙ্কিত হয়ে যান। আতঙ্কিত হন দুটো বিষয়ে, অর্থনৈতিকভাবে আতঙ্কিত হন, সামাজিকভাবে আতঙ্কিত হন, পারিবারিকভাবে আতঙ্কিত হন। কিন্তু আমরা বলবো আতঙ্ক হওয়ার দিন শেষের পথে, কারণ গণস্বাস্থ্য হোমিও প্রতিষ্ঠান এই আতঙ্ককে একেবারেই নিরাময়যোগ্য বলবো না, তবে সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানিতে প্রায় 90% নিরাময়ের কাছাকাছি আমরা চলে আসছি। ক্যান্সার হলে অর্থনৈতিকভাবে ব্যাপক আকারে জি খরচের দিকে একটা চাপ পড়ে পরিবারের উপর। সেই ক্ষেত্রে আমরা অতি স্বল্প খরচে এই রোগকে আমরা মাত্র 4 মাসের মধ্যে নিরাময়ের শেষ প্রান্তে নিয়ে আসি কিছু এবং কিছু পেশেন্টের ক্ষেত্রে। পূর্ণাঙ্গ সুস্থতার ক্ষেত্রে রোগীকে আমাদের এখান থেকে যদি 1 বছর ওষুধ খান তাহলে সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানিতে উনি হয়তো সুস্থ দেহ এবং জীবন লাভ করতে পারে, এবং আমরা সেটা করে আসছি। এটার রেজাল্ট আমাদের অসংখ্য শত শত রোগী সেই মরণ ব্যাধি থেকে আজকে সুস্থ জীবন লাভ করে আসছেন, বেশ এবং চমৎকার। আমরা সেটার সাফল্যের ধার প্রান্তে। প্রত্যেক নাগরিককে বলবো যে ক্যান্সার যে একটা মরণব্যাধি, ভয় পাওয়ার কিছু নেই। খুব স্বল্প ব্যয়ে আমরা আপনাদেরকে আরোগ্য লাভ করিয়ে দিব। বেশ চমৎকার। এত কঠিন একটি শব্দের ভেতরে একটু আশার বাণী শুনতে পারলে ভালো হয়, এবং সাথে আমি এই বিষয়টা আবারও আপনার কাছে আসব, তার আগে আমি একটু ক্যান্সার সম্পর্কে যদি দর্শকদের অবগতির জন্য জানাতে পারি যে ক্যান্সারের আসলে কি কি ধরন আছে এবং এটার প্রকারভেদগুলো যদি একটু আমাদেরকে জানাতেন। ক্যান্সার আসলে আমরা সাধারণত যে ক্যান্সারগুলি, আপনার সেলের মধ্যে প্রায় 200 প্রকারের ক্যান্সার রয়েছে। 200 প্রকার? 200 প্রকার। 200 প্রকারের ক্যান্সারের মধ্যে এক একটি ক্যান্সার আবার 200 রোগ বহন করে। জি আর প্রকারভেদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য অ্যাডেনোকার্সিনোমা, কার্সিনোমা আর সার্কিউমা, এইগুলা উল্লেখযোগ্য, যেগুলাকে একেবারে মরণব্যাধি বলা হয়। তো মূল বিষয়টা হলো, যখন আমরা মেডিসিন ইউজ করি সেইখানে আমরা সাধারণত 1টা থেকে 5টা বা 10টা মেডিসিন ইউজ করি জি, সব জি। ডাক্তাররাই। কিন্তু ক্যান্সার যেহেতু 200 রোগ বহন করতেছে, 200 রোগের সিমটমসগুলো বডিতে মাথার থেকে পায়ের পর্যন্ত সবগুলো সিমটমসকে বার করা, সেটা ডাক্তার কিন্তু অনেক কম। এবং সেই মেডিসিনগুলোকে বার করার পরে সেই মেডিসিনগুলো ডিভাইডেড করা, এই ডাক্তারের সংখ্যা কম। আমি বিশ্বাস করি যদি ক্যান্সার যখন 200 রোগ বহন করে, তার 200 রোগের সিমটমসগুলো যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, এবং সেই মেডিসিনগুলোর মধ্যে কিছু কিছু মেডিসিন, একটা মেডিসিনের অ্যান্টি আছে, সেইগুলোকে আমরা ডিভাইডেড করতে পারি আর রোগীকে সেবন করাইতে পারি, তাহলে এই রোগীগুলা সুস্থ হবে। এদিকে ক্যান্সারের চিকিৎসায় আসলে হোমিওপ্যাথিক এবং অ্যালোপ্যাথিক 2 ধরনের ট্রিটমেন্টই এখন অফার করা হয়। তো যদি জানতে চাই যে ক্যান্সার চিকিৎসায় হোমিওপ্যাথিক জনক ডক্টর স্যামুয়েল হ্যানিম্যানের সফলতা আছে কিনা? মোহাম্মদ হ্যানিম্যান আজ থেকে আর 200 বছর আগে পৃথিবীতে ছিলেন। তিনি ক্যান্সার নিয়ে অনেক লেখা লিখেছেন এবং ক্যান্সার নিয়ে অনেক গবেষণা করেছেন। তবে উনি লাস্টে এটা বলেছেন যে আমার জীবন দশায় আমি যখন অ্যালোপ্যাথিক ডাক্তার ছিলাম, তখন আমি 3টি ক্যান্সার রোগের চিকিৎসা করেছি, এবং যখন আমি হোমিওপ্যাথিক ডাক্তার হয়েছি তখনও আমি 3টা ক্যান্সার রোগের চিকিৎসা করেছি, জি এবং সেখানে সবটি আমি ব্যর্থ হয়েছি, আমি সফলতা পাইনি। জি সেটাকে নিয়ে আরও গবেষণা চালাইতে হবে। সেটা আজ থেকে 200 বছর আগে মোহাম্মদ হ্যানিম্যানের বক্তব্য। জি। ক্যান্সার চিকিৎসায় গেল ডক্টর স্যামুয়েল হ্যানিম্যানের কথা। এবার যদি আসি অ্যালোপ্যাথিকের বিষয়টায়, সেক্ষেত্রে একটু আসতে চাই যে অ্যালোপ্যাথিকের চিকিৎসার জনকের সফলতা আছে কিনা?
অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। হোমিওপ্যাথিক তো আজ থেকে 200 বছর আগে শুরু, অ্যালোপ্যাথিক প্রায় 900 শতাব্দীকে। জি আপনার অ্যালোপ্যাথিকের জনক ইবনে সিনা, তিনি অনেক লেখালেখি করেছেন এবং বিশেষ করে ব্রেস্ট ক্যান্সারের উপরে উনি অনেক লিখেছেন। জি তো উনিও যে ক্যান্সার রোগীগুলোকে চিকিৎসা করেছেন, গবেষণা করেছেন, উনিও বক্তব্য এটাই দিয়েছেন যে আমি যতগুলো ক্যান্সার রোগীর চিকিৎসা করেছি আমি সফলতা পাইনি, এবং ক্যান্সার রোগীর জন্য সফলতার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে। আপনি শুনলে মানে কষ্ট পাবেন যে পৃথিবীতে এখন পর্যন্ত কোনো ডাক্তার বলে না যে আমার কাছে যে 50 জন ক্যান্সার রোগী সুস্থ হয়েছে, আমি সফল হয়েছি। সবাই বলতেছেন গবেষণা চালিয়ে যাচ্ছেন। তো এখন আল্লাহর অশেষ রহমতে আধুনিক যুগ, এই মুহূর্তে আমরা সফলতাটার মুখ দেখেছি। জি, এবং মানে এখানে- সৃষ্টিকর্তার অশেষ নিয়ামতে এখন কিন্তু মানুষ একটু আশার আলো পান। আলো পাচ্ছে। এর জি। আগ পর্যন্ত মানে 2000 আপনার ধরেন 2000-এর পরে সফলতা আস্তে আস্তে পাওয়া শুরু হয়েছে, আর 2000-এর পূর্বে কোনো সফলতার মুখ দেখতে পারে নাই মানুষ ক্যান্সারের উপর। কিন্তু যত দিন যাচ্ছে তত কিন্তু ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, যেমনটা পরিসংখ্যানও বলছে। এবং আরেকটা বিষয় আছে, সেই বিষয়টা একটু মিঠুন ভাইয়ের কাছে হয়ে আপনার কাছে আসতে চাই। সেটা হলো যে যেহেতু ক্যান্সারের সংখ্যাও বাড়ছে, সেই ক্ষেত্রে আমাদের দেশে, বাংলাদেশে কিন্তু ক্যান্সার পেশেন্ট প্রচুর বেশি, কিন্তু সেই তুলনায় অত ক্যান্সার পেশেন্ট আমাদের দেশের চিকিৎসা অনেকেই নিতে ভয় পান। তারা ভাবেন যে আমাদের দেশে এটা কি সম্ভব। তো দেখা যায় যে পার্শ্ববর্তী দেশ বা নানান অন্যান্য দেশে তারা ছুটছেন, কারণ একটি বড় রোগ মনে হয় অন্য দেশে গেলে ভালো চিকিৎসা পাওয়া সম্ভব। তবে আমাদের দেশে এখনকার বর্তমান চিত্র কি? ধন্যবাদ আপনাকে। আপনি দেখুন, এই যে ক্যান্সার হলে একটা আতঙ্ক, জি এই আতঙ্ক থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আপনার টাকা আছে, আপনি পার্শ্ববর্তী রাষ্ট্রসহ পৃথিবীর উন্নত রাষ্ট্রে যেতে পারবেন, কিন্তু রোগী এবং ডাক্তারের সাথে যুগসাহস থাকতে হবে। জি উন্নত রাষ্ট্রে গেলেই শুধু হবে না, পার্শ্ববর্তী রাষ্ট্রেই গেলেই শুধু হবে না, আপনার ভাষাগত একটা ব্যাপার আছে। ডাক্তারকে যদি আপনার মনের কথাটা বুঝিয়ে নাই বলতে পারেন, আপনার কি কি প্রবলেম হচ্ছে এটা যদি নাই বলতে পারেন, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। রোগী হচ্ছে ফরিদপুরের ভাঙ্গার, রোগীর নাম হচ্ছে রীতা রায়, স্বামী হচ্ছে গোপাল রায়। জি ওনারা পার্শ্ববর্তী রাষ্ট্র মাদ্রাজ থেকে 40 লক্ষ টাকা খরচ করে এসছে। এসে আমরা অনলাইনে এটা প্রচার করে থাকি, জি আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে অনলাইনে আমরা প্রচার করে থাকি। এই মাদ্রাজ থেকে ডাক্তার তাকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে যে অল্প কিছুদিন বাঁচবে, তো সুতরাং উনি বাড়িতে গিয়েই বাঁচবে, যাতে সেবা শুশ্রূষাটা হয়। জি আত্মীয় স্বজন অনেকটাই বিমর্ষ যে উনি চলে যাবেন। সেই রোগী আমাদের সেই প্রতিষ্ঠানের অ্যাড্রেস দেখে উনি আসলেন অনেকটা নিরাশ হয়ে। জি এসে মাত্র 2 মাস 3 মাস ওষুধকে যে টাকা দিয়ে উনি মাদ্রাজ গিয়েছেন সেটা ভাড়ার পয়সাই নয়। আমরা তো খুব সামান্য টাকায় ক্যান্সারের চিকিৎসা করে থাকি। 3 মাসের মধ্যে উনি সুস্থ হয়ে আমার টেবিলে চলে আসছেন হাসি মুখে এবং পরিবার পরিজন নিয়ে, যেটা চিন্তাই করা যায় না। তা আমি আপনাকে বলবো, এই অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে বলবো, ক্যান্সার হলে আতঙ্কিত হবেন না। শুধু বিদেশমুখী না হয়ে আমাদের দেশেও অনেক উন্নত চিকিৎসা হয়। ডাক্তারের উপর ভরসা করুন এবং আপনারা আসুন, দেখুন আমরা সঠিক চিকিৎসা করছি কিনা। বেশ ধন্যবাদ। চমৎকার। ডক্টর এস এম সারোয়ারের কাছে আবারও একটু আসতে চাই এবং এসে যেটা জানতে চাই সেটা হলো আমাদের এখানে সবচেয়ে বেশি ভয়াবহ আকারে কোন ধরনের ক্যান্সারগুলো বেশি ধরা পড়ে এবং আপনি কোন ধরনের পেশেন্ট বেশি পান? আমি বিশেষ করে এই ব্যাপারে অনুরোধ করব ডাক্তারদেরকে জি যে ক্যান্সার যতটুকু আতঙ্ক, তার চেয়ে বেশি আতঙ্ক হইল ডাক্তার। ডাক্তার রুগীকে আসলে পরে, হ্যাঁ আপনার ক্যান্সার হয়েছে, আপনার তো এই সমস্যা হয়ে গেছে, আপনি তো বাঁচবেন না, আপনি হয়তো আর কিছুদিন পৃথিবীতে আছেন, এই কথাটা শোনার পরে তার যে বাঁচার যে কনফিডেন্সটা সে হারিয়ে ফেলে,
এটাই তার মরণের কারণ হয়ে পড়ে। আমি আগে বলবো যে বাঁচার এবং মারার মালিক কোনো ডাক্তার নয়, সম্পূর্ণ আল্লাহ। চিকিৎসক আপনি চিকিৎসা করবেন, আপনার উচিত হলো রোগীকে কনফিডেন্স দেওয়া। জি আমি তো একটা রোগীকে বললাম যে আল্লাহর অশেষ রহমতে আপনি কি বলেন যে ইন্ডিয়া শেষ করে আসছেন, সিঙ্গাপুর শেষ করে আসছেন, আপনি সুস্থ হবেন না? সবাই বলছে, কে বলছে আপনাকে সুস্থ হবেন না? আপনি 4 মাসের ভিতরে সুস্থ হয়ে যাবেন। রোগী কান্নায় ভেঙে পড়ছে, আল্লাহর কি অশেষ রহমত। আমি তখনও জানি না যে সে 4 মাসে সুস্থ, অরিজিনালি 4 মাসে সুস্থ হয়ে আসছে। এবং কোন ব্যক্তি? জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হেলাল সাহেব। উনি 2টা টেলিভিশনের কাজ করেন, 2টা পত্রিকায় কাজ করেন, এবং জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় দপ্তর সম্পাদকের দায়িত্বে উনি আছেন। উনি বাংলাদেশ ইন্ডিয়া চিকিৎসা করছেন। পরে বাংলাদেশের পানগুফাল সাহেব, যিনি পিজির প্রধান ছিলেন, কানের এক লতি থেকে আরেক লতি পর্যন্ত 4 ঘন্টা অপারেশন করছেন। পরবর্তীতে আবার মুখ বাঁকা হয়ে গেল, জবান বন্ধ হয়ে গেল, কথা বলতে পারছেন না। এই অবস্থায় আমাকে কাছে আসছেন, আমি বাঁচবো না। আমি বললাম, আপনি কে বলছে আপনি বাঁচবেন না? আপনি 4 মাসে সুস্থ হয়ে যাবেন। উনি 4 মাসে সুস্থ হয়েছেন, আজকে 20 বছর ধরে উনি সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তা আমি তখনও জানতাম না যে উনি সুস্থ হবেন, আমার ধারণা ছিল যে উনি মারা যাবেন। কিন্তু রোগীকে আমার কনফিডেন্স দিতে হবে। আপনাকে যদি এখন কেউ বলে যে আপনি মারা যাবেন, একজন ডাক্তার যদি বলে, আপনার এই বিষয় আতঙ্ক থেকে আপনি বের হতে পারবেন না। আর বিশেষ করে ক্যান্সারের মধ্যে সবচেয়ে জটিল যে ক্যান্সারগুলো, এর মধ্যে 200 প্রকার ক্যান্সারের মধ্যে সবচেয়ে কঠিন যেগুলো, এটা হলো অ্যাডেনোকার্সিনোমা, এরপরে হলো কার্সিনোমা। এই 2টা বেশি জটিল। মানে কার্সিনোমার ধাঁচটা এরকম যে এক জায়গায় সেরে গেলে আরেক জায়গায় শুরু হয়, এমনই তো? জি। তো সেই ক্ষেত্রে উনি বারবারই দেখা যাচ্ছে প্রতিকার হচ্ছেন এবং আবারও আক্রান্ত হচ্ছেন। যেমন আপনি পিত্তে পাথর যখন হয়, জি সব পাথরগুলো কিছুদিন ওষুধ খেলে চলে যায়। আবার বড়ির দানার মতো ছোট ছোট দানা যেগুলো, সেগুলো দেখা যায় 6 মাস খেলেও যায় না। তো ঠিক ক্যান্সারের যে ভাইরাসটা, যেটাকে আমরা কাঁকড়ার সাথে তুলনা করছি, সেই কামড়গুলো যে দিচ্ছে, সেই কাঁকড়াগুলো এতই শক্তিশালী যে তারা মারা যাইতে চায় না। তো আল্লাহর রহমত এখন সম্পূর্ণ সুস্থ হয়ে গেল, আলহামদুলিল্লাহ। এবং দিন দিন যেহেতু ক্যান্সার বেড়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে প্রতিকার, সবসময় আমরা বলি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। সো প্রিভেনশনের জন্য বা প্রতিরোধের জন্য আসলে কোনো ডাক্তার হিসেবে আপনার কোনো পরামর্শ থাকে? আমি আপনার এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জি যে ক্যান্সার যে হারে বাড়ছে, পৃথিবীতে মনে হয় ক্যান্সারই গ্রাস করে ফেলতেছে। আমি যখন ক্যান্সারের ডাক্তার হই, তখন আপনার সারাদিনে ক্যান্সার হসপিটালে 4-5 জন রোগী আসতো, জি আর এখন 4-5 হাজার আসে, এবং আরও 10-20টা প্রতিষ্ঠান হয়ে গেছে। সবগুলাতে একই অবস্থা, রোগীর ভিড়। যে হারে ক্যান্সার বাড়তেছে, আজ থেকে 10 বছর পরে এই হারে ক্যান্সার হয়, তাহলে প্রতিটা মানুষই ক্যান্সারে মারা যাবে। তো প্রতিটা মানুষ যদি ক্যান্সারে মারা যায়, আর একটা ক্যান্সারের চিকিৎসা লিভার ট্রান্সফার বা বোন ম্যারো ট্রান্সফারে 1 কোটি 1.5 কোটি টাকা লাগে, এবং প্রতি মাসে 2-4 লাখ টাকা চিকিৎসা লাগে, তাহলে বাংলাদেশ তো ওই চিকিৎসার বাড়তি বহন করতে পারবে না। সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমি প্রথম বলবো, মানুষের জীবনে যেন আমরা অনেক সময় বলি ওইটা খাবা না, ওইটা খাইবা না, এইটা করবা, ওইটা করবা, এই করবা, সেই করবা, করলে হয়তো ভালো থাকবা। এই টেন্ডেন্সি থেকে বাইরে আসতে হবে। এখান থেকে আপনার বডি আপনাকে বডির চাহিদা অনুযায়ী বডি কিন্তু কমান করে। জি বডির চাহিদা যখন হয়, তখন বডি কমান করে আপনি কি খাবেন। যেমন আপনি মুরগি যখন ডিম পারে, তখন সে মুরগির ডিমের চুকলা সে নিজে নিজে খায়, তার ক্যালসিয়ামের শর্ট পড়ে। হ্যাঁ, তো মানুষ যখন গর্ভবতী হয়, মেয়েরা যখন গর্ভবতী হয়, তখন কিন্তু তার ক্যালসিয়ামের শর্ট পড়ে। সে কিন্তু আগের দিনের মহিলারা মাটি খেয়ে ফেলতো চুলা থেকে, ক্যালসিয়াম পূরণ করার জন্য তার চাহিদা হয়। তো বডির যে চাহিদা অনুযায়ী চলা উচিত, স্বাভাবিক জীবন নির্বাহ করা উচিত, এবং স্বাভাবিক জীবন নির্বাহের মধ্যে দিয়ে অস্বাভাবিক কোনো কিছু দেখা দিলেই তখনই ডাক্তারের কাছে যাওয়া উচিত, প্রথম নম্বর। দ্বিতীয় নম্বর হলো যে আপনাকে, আমাদের দেশে তো 4 লক্ষ ডাক্তার পরীক্ষা দিলে মাত্র 10,000 নেয়, বাকিরা বাইরে কান্ট্রিতে চলে যায়। কিন্তু চীনে মাত্র 8 পয়েন্টে ভর্তি করে। 8 পয়েন্টে ভর্তি করলে আমাদের দেশে প্রায় ভর্তির সংখ্যা বেড়ে যেত প্রায় 30-40 লাখ। তো সেখানে আমাদের বাংলাদেশের সব মানুষ যদি ডাক্তার হয়ে যায়, সারা পৃথিবী আমাদের চিকিৎসা স্থান। সেই জন্য অনুরোধ করব,
যে ডাক্তারদের পরিধি বাড়ানো দরকার, জি। তাহলে চিকিৎসা সম্পর্কে আরো সচেতন হওয়া সম্ভব। অনেক ধন্যবাদ। এরই সাথে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ডক্টর এস এম সারোয়ার অনেক ভালো ভালো তথ্য দিয়ে আমাদেরকে সাহায্য করেছেন এবং সবথেকে বড় ব্যাপার ইতিবাচক একটি আশা জুগিয়েছেন মানুষের মনে। অনেক অনেক ধন্যবাদ। জি, আপনাকে এবং ধন্যবাদ। সাথে জনাব মিঠুন চৌধুরী, আপনিও যদি দর্শকদের উদ্দেশ্যে বিদায় সম্ভাষণে 2 লাইন বলতেন। আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি, ক্যান্সার নিয়ে ভয়ের কিছু নেই। ক্যান্সারের গণস্বাস্থ্য হোমিও এমন একটি প্রতিষ্ঠান, খুবই বিশ্বস্ত প্রতিষ্ঠান। রোগ নিরাময়ের জন্য সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানিতে আপনারা সুস্থ হবেন। তবে তার আগে একটি অনুরোধ, খাদ্য সম্পর্কে সচেতন হন। ভাজা, পোড়া এবং মাংসের যে পোড়াটা, এগুলোকে এড়িয়ে চলো। যদিও এটা খুব সুস্বাদু খাবার, ওইটার উপরে খাদ্য কণিকার উপরও ক্যান্সার অনেকটা নিহিত থাকে। সুতরাং খাদ্যের ব্যাপারে খুব সচেতন হন এবং নিয়মিত শরীর চর্চা করুন। দর্শক, আজকের মতো বিদায় নিতে হচ্ছে। দেখা হবে আগামী পর্বে ইনশাআল্লাহ। আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলেছি সেই বিষয় থেকে আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, সেই প্রত্যাশাই করি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুস্থ রাখুন এবং সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।